এভরিওয়ান, বিয়ন্ড বর্ডার্স স্পোর্টস প্রেজেন্স ফুটবল ইনসাইটে সবাইকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা করব। আমার সাথে আছে রেজা এবং আমি রাহুল ইসলাম শান্ত। খুবই হতাশাজনক একটা ম্যাচ চলে গেল বাংলাদেশ আর হংকংয়ের। আমরা মোটামুটি ম্যাচে অনেকগুলো ভুল দেখতে পেলাম বাংলাদেশের। তো ওভারঅল আসলে সামনে আরেকটা ম্যাচ আছে হংকংয়ের সাথে, হংকংয়ের আমাদের অ্যাওয়ে মাটিতে। সো ঘরের মাঠে আসলে এত ভুল করে যেখানে আমরা যেখানে একদম জয়ের কাছাকাছি না হলে অ্যাটলিস্ট ড্রয়ের কাছাকাছি যেয়ে আমরা ম্যাচটা হেরে যাই। তো সেই জায়গা থেকে আসলে সামনের ম্যাচে আসলে ভুলগুলোকে আমরা কিভাবে শুধরাতে পারি এবং কি ভুল আসলে একদমই মানে এরকম একটা জায়গাতে আসলে মানা যায় না। ওভারঅল পুরো জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তো রাহাদুল ভাইয়ের কাছ থেকে শুরু করব। রাহাদুল ভাই, কী অবস্থা? খেলা দেখলেন, শেষ মিনিটে একটা গোলে বাংলাদেশের সমতা, অলমোস্ট সবাই ধরে নিয়েছিল হয়তোবা ম্যাচটা এখানেই শেষ হবে, কিন্তু সেই এক মিনিটও আসলে গোলটা আমরা মানে ধরে রাখতে পারিনি। আবার একটা গোল কনসিড করতে হয় এবং আমরা ম্যাচটা হেরে যাই। তো ওভারঅল কী মনে হচ্ছে আসলে বাংলাদেশের ম্যাচে 7 গোলের এই থ্রিলার ম্যাচে আসলে কতগুলো ভুল ছিল বা কোন জায়গাগুলো আসলে বাংলাদেশে একদমই মানে অ্যাকসেপ্টেবল না, কি মনে হচ্ছে? দেখুন, শক্তির বিচারে সব দিক থেকে হংকং বাংলাদেশের থেকে এগিয়ে ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যখন দেশের মাটিতে খেলবেন এবং আপনি যখন ঘরের মাঠে ঘরের দর্শকদের সামনে যখন খেলবেন, আপনি একটা আলাদা ধরনের সাপোর্ট এবং আলাদা ধরনের এক্সপেকটেশন এবং ভালোবাসা পাবেন। সো সেই জায়গাতে আপনি যখন সিলি কিছু মিস্টেকের কারণে আপনি যখন গোলগুলো হজম করবেন, সেটা খুবই হতাশার। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, আমাদের দর্শকদেরকে আমি শেয়ার করেছিলাম যে হয়তো হংকং শেষমেশ খেলাটা জিতে যাবে, কিন্তু আমি একজন বাংলাদেশি হিসেবে কখনো প্রত্যাশা করিনি যে শেষ মুহূর্তে বাংলাদেশ শেষ সময় 1 মিনিটেরও একটা আপনার সময় নিজেদেরকে ধরে রাখতে পারবে না, তার একদম শেষ সময় এসে গোল হজম করবে। আর আমি যদি ভুলের কথা বলি, আমরা যে 4টা গোল হজম করেছি, 4টা গোলের পিছনেই যদি আমি সরাসরিভাবে বলতে যাই একজন বিশ্লেষক হিসেবে জায়গা থেকে, তাহলে 4টা গোলের পিছনে আমি 4 জনের নাম বলবো যারা ইন্ডিভিজুয়ালি 4টা গোলের পিছনেই দায়ী। আমি প্রথমে ফাহিম ফয়সাল, প্রথম যে গোলটা আমরা কনসিড করলাম, উনি একজন স্ট্রাইকার, ওনার প্রথমত ওখানে থাকারই কথা না। এরপরও একদম ফাইনাল মোমেন্টের যেহেতু একটা কর্নার, সো আপনি আসতেই পারেন। সো আমরা গিয়ে ইন্টারন্যাশনাল মাঠে আমরা মেসিকে দেখি, রোনালদোকে দেখি শেষ সময় এসে দলের প্রয়োজনে ওখানে চলে আসতে। অবশ্যই আপনি দলের ভাই, রাইট। সো সেখানে আপনি যখন একটা বল ক্লিয়ার করবেন, সো আমার মনে হয় আমাদের লোকাল আপনি যদি এরিয়া ভিত্তিক কিছু খেলা দেখেন, তো বল আমি সবসময় জানি যখন ক্লিয়ার করে একটা প্লেয়ার, হয় বলটা গোল লাইনের একদম বাইরে পাঠিয়ে দিতে হয় অথবা সাইড লাইনের একদম বাইরে পাঠিয়ে দেওয়া হয়। তো আমাদের ফাহিম ফয়সাল যিনি ওই প্লেসে ছিলেন, উনি কি মনে করে ব্যাক ফুটের একটা হেডার দিয়ে কিপারের কাছে দিতে চাইলেন আমার কোনো জানা নেই। সো প্রথম গিয়ে আমি ওনার নামটা মেনশন করলাম। দ্বিতীয় যে গোলটা বাংলাদেশ কনসিড করলো, সেটাও গিয়ে সোহেল রানা, যিনি বলটা তারিক কাজী সাহেবকে দিতে চাইলেন। সো উনি তারিক কাজী কোথায় এবং গিয়ে উনি বলটা গোলকিপারের কাছে দিবেন নাকি ডিফেন্ডারের কাছে একটা পাস দিবেন, সেই জায়গাটা গিয়ে সে ক্লিয়ার করতে পারে না। এবং বলটা আমরা দেখলাম অনেকটা হংকংয়ের প্লেয়ারকে উনি অ্যাসিস্ট করে দিলেন এবং এরপরে হংকংয়ের প্লেয়ারের কাছে যথেষ্ট পরিমাণ সময় ছিল এবং সে 1v1 কিপারকে একটা শর্ট করে গিয়ে আপনার গোলটা দিল। এরপরে আমরা যদি একটু তৃতীয় গোলে আসি, সাদউদ্দিন সাহেবের 2 পায়ের মধ্যেখান দিয়ে বলটা চলে গেল। সো ভাই, একটা গান মনে পড়ে গেল, কলকাতার একটা গান, 2 পায়ের মাঝখানে আমরা করে এরকমই আসলে পাঁচটা কিন্তু সেরকমই ছিল। আমি একটু যদি আমরা যদি প্রফেশনাল জায়গাতে ব্যাক করি, সেটা আমরা ইন্টারন্যাশনাল লেভেলে এই ধরনের ইরোর অনেক দেখি। আমরা ছোটবেলা থেকে যদি কিছু ভিডিও আমরা দেখি, আমরা মেসির, রোনালদোর, আমরা ম্যারাডোনার আগে কিছু ভিডিওতে দেখলাম যে তারা ডিফেন্ডারকে এইভাবে করে ড্রিবল করে ফেলে দিয়ে একটা অ্যাসিস্ট করবে বা হয়তো একটা শট নেয়। আমরা মনে হয় একটা মিমও দেখেছি অনেক পপুলার, মার্সেলো
দাঁড়িয়ে আছে, হ্যাঁ, বল নেই, মেসিও নেই, Right. মার্সেলো জানে না বল কোথা দিয়ে চলে গেছে, মানে ওর দু পায়ের মাঝখান দিয়ে বলটা চলে গেছে। হ্যাঁ, তো এখানে আমার সাদউদ্দিন সাহেব দাঁড়িয়েছিলেন এবং যিনি বলটা ওনার দু পায়ের মধ্যেখান দিয়ে পাস দিলেন সেও ডিরেক্টলি দাঁড়ানোই ছিল। সো উনি কি মনে করে মানে বলটা ইজিলি এত কমফোর্টেবল ওয়েতে ছেড়ে দিলেন আমার মাথায় কাজ করে নাই, এবং হচ্ছে আমার কোনো এখানে কিছু বলার নেই। আর এরপরও যে ফাইনাল যে 4 নাম্বার যে গোলটা, সেখানেও হচ্ছে সাদউদ্দিন সাহেবের হাত ছিলেন। উনি ফাইনালি যে বলটা ডিরেক্টলি একটা যদি মানে জোরে যদি উনি বলে পাটা জাস্ট টাচ করতে পারেন, বলটা ওখান থেকে সরে যায়, এবং উনি সেখানেও ব্যর্থ হয়েছে। সো আমি জানি না মানে হচ্ছে কি আমি বলতে পারবো না পার্সোনালি ওনার ব্যাপারে, কিন্তু একজন ডিফেন্ডার আমার জানা মতে বিশ্বের সবগুলো জায়গায়, সবগুলো লিগে, সবগুলো দেশে শেষ মুহূর্তে তারা প্রয়োজন বোধে যে কোনো ধরনের অ্যাটেম্প্ট নেয়, যে কোনো ধরনের হচ্ছে আপনার সিচুয়েশন ক্রিয়েট করে জাস্ট দলকে সেভ করার জন্য। সো সেখানে উনি হচ্ছে গিয়ে বলটা মিস করলেন, ওনার পায়ে ধরে রাখতে পারলেন না, উনি কোনো ড্রাইভও দিলেন না, উনি কোনো ট্যাকেলও করলেন না, ওনার সামনে দিয়ে শর্ট করলো এবং হচ্ছে গিয়ে আমাদের গোলকিপার সাহেবের হাত ফসকে দেখলাম গোল হয়ে গেল। আপনাদেরকে আমি আরেকটা মজার ইনফরমেশন দিই। মিতুল মারমার ওনার হচ্ছে হাইট 180 সেন্টিমিটার। সো যদি আমরা এটা ফিটে কনভার্ট করি 5 ফিট 9 মতো হচ্ছে কি ওনার হাইট, খুবই ভালো কথা। সো আপনারা যারা খেলা দেখেন, ফুটবল খেলা হচ্ছে গিয়ে দেখেন বা পাড়া মহল্লাতেও দেখেন, সবসময় একটা জিনিস একটু খেয়াল করার কথা যে যিনি ফুটবল গোলকিপার হয় ওনার হাত এবং হচ্ছে ওনার হাইট একটু বড় থাকে, যেন শুধুমাত্র ট্যাকটিক্যালি নয় ফিজিক্যালিও যেন একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। সো 5 ফুট 9 হাইট হচ্ছে গিয়ে ভাই আমার উচ্চতা। সো আমি যদি হচ্ছে গিয়ে গোল পোস্টের নিচে দাঁড়াই, ঠিক আছে, আর যদি হচ্ছে গিয়ে স্ট্রাইকার আমার থেকে লম্বা থাকে, তাহলে তো হচ্ছে কম্বিনেশনটা হবে না। আমি ভাই আপনার সাথে পুরাই দ্বিমত পোষণ করছি। হাইট তো আসলে সৃষ্টিকর্তার একটা দান, সে তো এখানে কিছু করতে পারবে না, তাই বলে কি সে খেলবে না? আপনি তো এভাবে বলতে পারেন না ভাই। হার জিত তো খেলায় থাকবে, আর না আরেকটা বিষয়, অপোজিট টিম অলওয়েজ জিতবে, আমরা হারবো, এটাই আমাদের নিয়ম। কিন্তু এমন না যে সে অনেক ভালো ম্যাচ আমরা তার থেকে পেয়েছি, কিন্তু আমি যদি এখানে একটু বলি, এই ম্যাচটা আমার সবচেয়ে বেশি যে জিনিসটা আমি মনে হয়েছে যে প্রতিটা জায়গায় আমাদের কেমন জানি স্ট্যামিনা কম। আপনি দেখেন প্রথম গোলটা ব্যাক হেড দিল, মনে হচ্ছিল সে হয়তো ট্রাই করছে এটা বাইরে পাঠানোর, কিন্তু বলটা বক্সের ভিতরেই ছিল, পেনাল্টি বক্সের মধ্যে। আবার সেকেন্ড যে ভুলটা, পাসটা দিল সাদউদ্দিন তারেক গাজীকে, খুব সম্ভবত পাসটা দিয়েছিল, মানে পাসটা প্রপারলি কিন্তু দিতে পারলো না। এবং শেষের দিকে আপনি দেখেন যে ক্রসগুলা হচ্ছে পায়ের নিচ দিয়ে হলো, মানে এই জিনিসগুলো সব জায়গায় মানে প্রতিটা প্লেয়ারের আসলে আরেকটু মানে কোনো একটা জায়গায় ঘাটতি আছে, যে কোথায় যেন শক্তি নাই, মানে শক্তি নাই, স্ট্যামিনা নাই, বা আরেকটু অ্যাক্টিভলি পারফর্ম করছে না, এরকম একটা জিনিস মনে হয়। এটা আমার মনে হয় কি, মানে ওদের বাংলাদেশের ফুটবল টিম মনে হয় ক্রিকেটার যে ভাইয়ারা আছে তাদেরকে হয়তো ফলো করে, ওই শক্তি নাই যে ব্যাপারটা, বল মারলে বাউন্ডারির বাইরে যায় না ক্রিকেটাররা, আর ফুটবলাররা মারলে হয়তো বাইরে নিতে পারে না। এই যে লাস্টের যেটা ক্লিয়ার করতে নিয়েছিল বল, রাইট, আর একটু জোরে মারলে তো বলটা বের হয়ে যায়, মনে হলো পাস দিল যে না গোল দেয়। সবচেয়ে বড় কথা, আপনি দেখেন আপনি যখন লাস্ট মিনিটে একটা সমতায় ফিরলেন, আপনি 11 জন ডিফেন্স থাকবেন, আমার এখন তো জাস্ট আর কিছু করার নেই, আমার ডিফেন্ড করতে হবে সামহাউ, দ্যাটস ইট। সেই একটা মিনিট আসলে আমরা প্রপারলি করতে পারি না, মানে এটার থেকে ব্যর্থতা আর কিছু নাই। আমি আপনাদের কথার সাথে আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে যখন বাংলাদেশ 3 নাম্বার গোলটা হজম করে, তখন হচ্ছে আমরা মেজর কিছু চেঞ্জ দেখতে পাই দলের মধ্যে। তখন হচ্ছে ডিফেন্ডার তপু বর্মন, যাকে ইনজুরির কথা বলে দলে নেওয়া হলো না, সে চলে আসলেন মাঠে। আমরা হচ্ছে শামিদ সোমকে দেখলাম, উনি মাঠে নামলেন। আমরা জায়ানকে দেখলাম, উনি মাঠে নামলেন। এবং হচ্ছে জামাল ভুঁইয়া, বড় বড় 4টা চেঞ্জ করানো হলো। সো আপনি কি ওয়েট করছিলেন? এই কোশ্চেনটা হচ্ছে আমার, এবং এই কোশ্চেনটা আমার দর্শকদের কাছে এবং হচ্ছে বাংলাদেশের কোচের কাছে, যদি আমার পসিবল হতো আমি তাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি ওয়েট করতেছিলেন কি না, যে বাংলাদেশ হচ্ছে গিয়ে গোল হজম করবে, তারপরে বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে গিয়ে গোলটা দিবে। কারণ এছাড়াও তো আমি এর কোনো রিজন দেখতে পাচ্ছি। এইটা যেটা হয়েছে, আমার যেটা মনে হয় ভাই, এটা হচ্ছে কোচ বাংলাদেশে আছে, মানে এইখানের যে এনভায়রনমেন্ট, এটা ওনার উপর প্রভাব পড়েছে। বাঙালি মায়েরা কি করে, আপনার যে ভালো
যে কাচের প্লেটটা, এটা তো শুকেজেই থাকে, মেহমান আসলে বের করে। তো গোল কয়েকটা খাওয়ার পর মনে হচ্ছে মেহমান এসেছে, এখন ভালো প্লেটটা বের করতে হবে, উনি সময় নিয়েছে। আপনি এখানে মানে রেগুলার প্লেট আর ভালো প্লেট বলতে কি বোঝাতে যাচ্ছেন? এখানে রেগুলার প্লেট বলতে কিন্তু আমরা এখন উনি ওইভাবেই এটাকে মনে করেছে ডিনার সেটের প্লেটগুলো সাজানো থাকবে শুকেজে, আমরা হচ্ছে ওই আগের দিনের হয়তো স্টিলের প্লেট যেটাকে বলতাম, আগে ইউজ করতো মাটির যে প্লেট, ওগুলো হয়তো ওই প্লেট। আরেকটা জিনিস হতে পারে, হয়তো বা কোচ ওভার কনফিডেন্ট ছিলেন যে সে ঘরের মাটিতে জিতবে এই টিম নিয়েই, এবং অ্যাওয়ে ম্যাচের জন্য হয়তো বা ওনাদেরকে রেখে দিয়েছিলেন, এটাও হতে পারে। আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে ফার্স্ট যে 11টা মাঠে নামে সেখানে দুজন ছিল হচ্ছে আবাহনী প্লেয়ার, মুরসালিন এবং হচ্ছে গিয়ে কোচ মিতুল বার্মা। আর এর মধ্যে বাকি যে প্লেয়াররা ছিলেন তাদের মধ্যে হামজাকে যদি আমরা বাদ দিই, বাকি সবাই ছিলেন বসুন্ধরা কিংসের। তার মানে হচ্ছে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি মোটামুটি 7 থেকে 8 জন প্লেয়ার হচ্ছে বসুন্ধরা কিংস। সো আপনার চোখের সামনে বসুন্ধরা কিংস সারা বছর খেলে, সো এই জন্য কি হচ্ছে বসুন্ধরা কিংস দলে বেশি চান্স পায়, বিষয়টা কি রকমের? আর যারা এই জায়গায় আমার একটা এক্সপ্লেনেশন আছে ভাই। আপনি দেখেন কাদের সাথে খেলছি আমরা, হংকং, কং এর সাথে আপনার তো ফাইট করতে হলে কিংকেই লাগবে, তাই না? এই জন্য হচ্ছে হংকং আর বসুন্ধরা কিং মিলে হচ্ছে একটা ফাইটের হচ্ছে ব্যবস্থা। কিং কং, হ্যাঁ, মানে ব্যাপারটা আসলে ঠিক ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা আসলে আমাদের ব্যর্থতা, আমরা যারা এত কিছুর পরও চিন্তা করি যে বাংলাদেশ আসলে ম্যাচটা কেন হারলো, ব্যর্থতা আসলে আমাদের দর্শকদেরই। আসলে আমরা বাংলাদেশের দর্শক এখনো কেন এগুলো নিয়ে কেন কথা বলি আমরা জানি না। আমাদের তো আসলে বোঝাই উচিত আমরা হারার জন্যই নামি, সেটা ফুটবল হোক, ক্রিকেট, যাই হোক। মানে এতগুলো আসলে ভুলের পর আপনার নেক্সট ম্যাচটা কিভাবে দেখছেন আপনারা? নেক্সট ম্যাচে কি আসলে আমাদের ওখান থেকে জয় আনা সম্ভব, কি মনে হচ্ছে? আমি আপনাদেরকে জানাই আমরা মিডিয়া ফলো করতেছিলাম, সো সেখানে হচ্ছে আমরা অনেক জায়গায় নিউজগুলো দেখছিলাম যে বাংলাদেশে যখন খেলা হলো 36,000 দর্শক মাঠে বাংলাদেশের টিম পারফর্ম করেছিল এবং হচ্ছে রেজাল্টটা আমাদের পক্ষে আসেনি। হংকংয়ের মাঠে তাদের ক্যাপাসিটি হচ্ছে গিয়ে লাস্ট টাইম দেখেছিলাম 50,000, এখন আরেকটু বাড়ানো হয়েছে। তো সম্ভবত আমরা হচ্ছে 54,000 দর্শকের সামনে বাংলাদেশের প্লেয়াররা মাঠে নামবে এবং হামজাকে তারা আপন ঘরের ছেলের মতো করে আপ্যায়ন করছে। সে এয়ারপোর্টে নামার পরে সে সেলফি তুলতেছে, জার্সিতে সিগনেচার করছে, অটোগ্রাফ দিচ্ছে এবং তারা যে প্র্যাকটিস গ্রাউন্ডে যে যাচ্ছে সেই গাড়ি পর্যন্ত ফলো করা হচ্ছে। সো খুবই একটা ওয়েল ট্রিট পাচ্ছে বাংলাদেশ। কিন্তু যখনই তারা মাঠে নামবে হংকংয়ের বিরুদ্ধে, তারা কিন্তু প্রতিপক্ষ হয়ে যাবে। আমরা কিন্তু প্রতিপক্ষ হিসেবে হংকংয়ের মাটিতে নামবো। সো 50,000 যদি আমি ধরি ক্রাউড, হিউজ নাম্বার অফ ক্রাউড। সো এই ক্রাউডের সামনে বেস্ট পারফরমেন্সটা বের করে নিয়ে আসাটা খুবই টাফ, যেখানে ঘরের মাঠেই মানে একটা কমন, আমি সোশ্যাল মিডিয়াতে শুনতেছিলাম যে সবাই একটা ক্যাপশন দিচ্ছিল এবং আমাদের দুজন যারা ধারাভাষ্যকার ছিল, নোন ফেস এবং নোন নেম, তারা বলতেছিল এভাবেও কি হারা যায়, এভাবেও কি হারা যায়। সো বিদেশের মাটিতে খুবই টাফ, বাট হামজা একটা প্রেস কনফারেন্সে বা নিউজে শেয়ার করেছেন যে আমরা পরের 3টি ম্যাচ জয়ের জন্যই মাঠে নামবো। সো বাংলাদেশের যদি টিম এখনো সময় রয়েছে, যদি এই সিলি মিস্টেক বলবো আমি এগুলো এত কিছুর পরেও, এগুলো যদিও শুধরাতে পারে এবং জাস্ট তাদের বেস টিমটা যাদেরকে সেকেন্ড হাফে আমরা দেখলাম, তাদেরকে যদি প্রথম দিক থেকেই শুরু করানো যায়, আমরা যদি এক পাশ থেকে হচ্ছে রাকিবের ক্রসগুলো দেখি, আমরা যদি এক পাশ থেকে জায়ানের ক্রসগুলো দেখি এবং আমরা যদি ডিফেন্সে যদি একটু সতর্ক হওয়া যায়, আমার মনে হয় এখনো বাংলাদেশের সম্ভাবনা আছে ফাইট ব্যাক করার, এখনো বাংলাদেশের সম্ভাবনা আছে নতুন যে দর্শক ক্রাউডটা মাঠে আসতেছে সেটা ধরে রাখার। বাংলাদেশের টিমের আসলে একটা জিনিস আমি অ্যাড করতে চাই, এটা অবশ্যই আপনারাও লক্ষ্য করেছেন, মানে হামজা চৌধুরীর উপর আসলে অনেক বেশি আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। হামজা চৌধুরী একজন আসলে কি ম্যাচটা দেখেন আপনি, এক্সট্রা টাইম সব প্রায় 110-11 মিনিটের খেলা হয়ে গেল, তো 101 মিনিট 2 মিনিট পর্যন্ত খেলা হলো। তো এই পুরোটা টাইম হামজা চৌধুরী একা যেভাবে আসলে ফাইট করছে বা দৌড়াচ্ছে, অন্য প্লেয়ারদের মধ্যে আসলে এই ব্যাপারটা আপনি কতটুকু দেখতে পারেন? একটা হচ্ছে ওই যে আমরা এটাও আসলে ফেসবুকে মিম দেখতাম, মেসি একা কি করবে, এটা হচ্ছে ব্রাজিল ফ্যানরা মজা করে লিখতো মেসি একা কি করবে। সো এখন আসলে রিয়েলিটি হয়ে গেছে আমাদের সাথে, হামজা একা কি করবে, ব্যাপারটা হয়ে গেছে এই অবস্থা। আর ভাই যেটা নিয়ে চিন্তিত আসলে 54,000 দর্শকদের সামনে বাংলাদেশ কি করবে, খেলাটা কোথায় হচ্ছে?
হংকং চায় না, তাই তো? চাইনিজ ভাষা বাংলাদেশের প্লেয়াররা বুঝবে না, সোরা কি বলে ওটা কোনো ইফেক্টই পড়বে না, বাংলাদেশ ভালো খেলবে, টেনশন নেই ভাই। আমরা অবশ্যই আশা করব বাংলাদেশ খুব ভালো খেলবে এবং যে সিলি মিস্টেকগুলো হয়েছে এগুলো ওভারকাম করে আমরা নেক্সট ম্যাচে একটা ভালো জয় পাবো হংকংয়ের মাটিতে। টিল দেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।